আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সওদা ইসলাম বর্ষা। শুরুতে সংবাদ শিরোনাম। বিশ্বব্যাপী ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। তাপপ্রবাহের পর রাজধানীতে বৃষ্টি, স্বস্তি ফিরেছে নগর জীবনে। আজ থেকে দেশের ৮ বিভাগই বাড়তে পারে ঝড় বৃষ্টি। শেষ মুহূর্তে জমে উঠেছে বর্ষার সদর উপজেলা পরিষদ নির্বাচন। উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে সাজ সাজ রব, প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা। শুনছিলেন শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে মাইটিভির প্রতি সোমবারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। এবারে বিস্তারিত। বিশ্বব্যাপী ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। সকাল থেকে মধুর ক্যান্টিনের সামনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও সংহতি কর্মসূচি শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া আয়োজন করা হয়েছে সমাবেশ। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমেনা হীরা। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থনে আয়োজিত কর্মসূচির বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সৌদা, আপনি জানেন যে ফিলিস্তিনে যে চলমান সংকট রয়েছে সেই সংকট নিরসনে কিন্তু ওআইসিভুক্ত দেশগুলোর সাথে সাথে বিভিন্ন যে মুসলিম দেশগুলো রয়েছে সেগুলো কিন্তু সোচ্চার হয়ে গেছে। এবং আজকে বাংলাদেশে কিন্তু অনেক দিন ধরেই ফিলিস্তিনের যে সংকট সেই সংকট নিরসনে কিন্তু বাঙালি জাতি এক ধরনের সোচ্চার। এবং আজকে কিন্তু এই ফিলিস্তিনিদের সংকট নিরসনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রলীগের যে আয়োজন সেই আয়োজনে কিন্তু বিক্ষোভ সমাবেশ হচ্ছে এবং এখানে যারা বড় বড় র্যালি হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সৌদা যে এখানে যে র্যালিগুলো হচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা শহর, ঢাকার বাইরেও কিন্তু অনেক এলাকা থেকে কিন্তু যারা ছাত্রলীগের সমর্থকরা রয়েছে তারা এখানে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আজকে এই সমাবেশে কিন্তু তারা যুক্ত হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন দলে দলে মিছিল যাচ্ছে এবং হাজার হাজার মানুষ কিন্তু এই সমাবেশে অংশ নিয়েছে এবং সবার মুখে কিন্তু একটাই কথা, ফ্রি প্যালেস্টাইন। অর্থাৎ তারা সবাই কিন্তু প্যালেস্টাইনে যে ইসরায়েলি বর্বরতা চলছে সেই বর্বরতা নিরসনে কিন্তু তারা সবাই কাজ করতে চাচ্ছে এবং তারা চাচ্ছে যে এই যে প্যালেস্টাইনে যে বর্বরতা চলছে সেই বর্বরতা যেন খুব অচিরেই দ্রুতই যেন তারা এই সংকট নিরসন করতে পারে। এবং আজকে ছাত্রলীগের যে সভাপতি রয়েছে সে কথা বলছিল কিছুক্ষণ আগে মধুর ক্যান্টিনের পাশে, তিনি কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে ছাত্রলীগ এবং যারা রয়েছে যুব সমাজ তারা কিন্তু প্রত্যেকে একদম সোচ্চার ভূমিকা পালন করছে। প্যালেস্তাইনে যে সংকট হচ্ছে সেই প্যালেস্তাইনের সংকটের জন্য কিন্তু তারা সোচ্চার ভূমিকা পালন করছে। অর্থাৎ আপনাকে যদি বলি সৌদা, এখানে যারা রয়েছে যুব সমাজ এবং ছাত্র সমাজ কিন্তু প্যালেস্তাইনে যে নির্বিচারে হত্যা চলছে সেই হত্যার কিন্তু তারা প্রতিবাদ করছে। এবং পাশাপাশি আপনাকে যদি একটু বলে রাখি সৌদা, এই যে প্যালেস্তাইনে যেই সংকট চলছে সেখানে ইসরায়েলি যে হামলা বর্বরতা চলছে, নেতানিয়াহু কিন্তু বলেছে কোনোভাবে প্যালেস্তাইনে কিন্তু এখন যে হামাসের বিরুদ্ধে যারা যে লড়াই করছে ইসরায়েলিরা সে লড়াই কিন্তু থামবে না এবং যুদ্ধ বন্ধের যে দাবি জানানো হয়েছিল সেটি কিন্তু তারা নাকচ করে দিয়েছে। অর্থাৎ এখন কিন্তু চলমান সেই সংকটটি এখনো রয়ে গেছে এবং এরই প্রতিবাদে কিন্তু আজকে ছাত্র সমাজ এবং যুব সমাজ মাঠে নেমেছে। তো সৌদা, আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে প্যালেস্তাইনের ফ্রি করার জন্য যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভের এতটুকু সর্বশেষ ছিল। সৌদা। হীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থনে আয়োজিত কর্মসূচির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আমেনা হীরা। এবারে অন্যান্য প্রসঙ্গ।
তাপপ্রবাহের পর রাজধানীতে রাতে বজ্রপাত সহ হয়েছে শিলাবৃষ্টি। এতে স্বস্তি নেমে এসেছে নগর জীবনে। আগামী 24 ঘন্টায় সারা দেশে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আজ আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে। আগামী 24 ঘন্টায় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটে আবহাওয়া পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে, জানাবেন। ধন্যবাদ সৌদা আপনাকে। আজ সকাল থেকেই সিলেটে বৃষ্টি শুরু হয়েছে। আমরা রয়েছি সিলেট বাগবাড়ি এলাকাতে। আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, আজ সকাল 7 ঘটিকা থেকে বৃষ্টি শুরু হয় এবং সকাল 10 ঘটিকায় কিছুটা বৃষ্টি কমলেও 11:15 থেকে আবার পুনরায় বৃষ্টি শুরু হয়েছে। তবে আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সিলেটে বৃষ্টির সাথে সাথে কিন্তু অনেক জায়গায় কালবৈশাখীও হানা দিয়েছে এবং কালবৈশাখী জ্বরে কিন্তু অনেক জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিস আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে এবং আগেও যারা পূর্বাভাস দিয়েছিল যে কয়েকদিন যাবতই কিন্তু সিলেটে বৃষ্টি হতে পারে, সেই অনুপাতে কিন্তু আজও সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং এখনও কিন্তু সেই বৃষ্টি চলমান রয়েছে। বৃষ্টির কারণে কিন্তু যারা প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হয়েছিলেন তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন এবং আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি। আবহাওয়া অফিস আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এই বৃষ্টির কিন্তু অব্যাহত থাকবে এবং অনেক জায়গায় কিন্তু কালবৈশাখী জ্বরও অনুষ্ঠিত হয়েছে। কালবৈশাখী জ্বর এবং বজ্রপাতের কারণে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটনা করছে এবং আমরা ইতিমধ্যে যে বিষয়টি জেনেছি যে সিলেটের কানাইঘাটে কিন্তু আজকে সকালে বজ্রপাতের কারণে একজনের মৃত্যুবরণও করেছেন এবং আমরা যে বিষয়টি জানিয়ে রাখতে চাই যে এই বৃষ্টির কারণে কিন্তু সিলেটের মানুষের মনে একটা শঙ্কাও দেখা দিয়েছে। 2022 সালের যে বন্যা হয়েছিল সেই বন্যার আর প্রস্তুতি কিন্তু এখনই সাধারণ মানুষকে নিয়ে রাখার জন্য সচেতন মনে করছেন। আসলে এই ছিল সিলেট থেকে আবহাওয়া পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সৌদা, ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে আবহাওয়া পরিস্থিতি খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মৃণাল কান্তি দাস। শেষ মুহূর্তে জমে উঠেছে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপে 10 ইউনিয়নে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী অংশ নিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে ব্যস্ত সময় পার করছেন। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্ট। নদী বেষ্টিত উন্নয়ন বঞ্চিত বরিশাল সদর উপজেলার 10টি ইউনিয়ন সিটি কর্পোরেশনের পার্শ্ববর্তী হলেও আধুনিকতা থেকে পিছিয়ে রয়েছে গ্রামীণ জনপদ। গ্রাম হবে শহর, সে লক্ষ্যে নতুন প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন মতের মোট 5 জন প্রার্থী সদর উপজেলার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রয়োজনীয় আমাদের অনেক ব্রিজ কালভার্ট রয়েছে, ছোট ছোট সড়কগুলি রয়েছে, এগুলো আমরা একটা প্রজেক্ট আকারে এই কাজগুলো যাতে করা যায়, বরাদ্দটা আনা যায়, সেই চেষ্টাই করব। বিশেষ করে আমরা যে কাজগুলো করতে চাই, আমরা কর্মসংস্থান, স্বাস্থ্য এবং শিক্ষা, এই 3টি আমার নির্বাচনী ইশতেহার। প্রত্যেকেই বিশ্বাস করেন এবার নতুন মেয়র ও এমপির পছন্দের ব্যক্তি বিজয়ের ক্ষেত্রে থাকবে এগিয়ে এবং সেই করবেন উন্নয়ন। তাই দিনে রাতে চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। সম্মানিত ভাইয়েরা, বোনদের কাছে আমি গিয়েছি, তারা বলছেন আপনি সাধারণ মানুষ, আপনাকে আমরা ভোট দেব। আমরা যে কয়েকটা ইউনিয়নে আমরা যাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি। কেউ আবার সুষ্ঠু ভোট নিয়ে করেন সংখ্যাও। তবে শক্ত অবস্থানের ভোটাররা প্রকৃত উন্নয়ন করা ব্যক্তিকেই করবেন নির্বাচিত। আগামী 8 তারিখের নির্বাচনে 10টি ইউনিয়নে 68টি ভোট কেন্দ্রে মোট 1,95,299 জন ভোটার করবেন তাদের ভোট প্রয়োগ। নির্বাচন আসে, নির্বাচন যায়, সাধারণ ভোটারদেরকে নানা প্রতিশ্রুতি দেয়া এসব প্রার্থীরা আগামীর 8 তারিখে নির্বাচনে বিজয়ী হয়ে কতটুকু তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে সেটাই দেখতে চায় বরিশালবাসী। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।
সুন্দরবনের গহীনে আগুন লাগার ঘটনায় ৩টি কারণ মাথায় রেখে অনুসন্ধান করছে বন বিভাগ। একই সঙ্গে আগুনের ঘটনায় প্রাথমিকভাবে গঠন করা তদন্ত কমিটির কার্যক্রমের পাশাপাশি কাজ করবে বিশেষজ্ঞ টিম। খুলনার আঞ্চলিক বন সংরক্ষক মিহির কুমার দোকে প্রদান করে 7 সদস্যের এই বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে। খুলনায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। সুন্দরবনে অগ্নিকাণ্ডের এলাকার সরজমিনে পরিদর্শন শেষে খুলনায় প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, প্রায় 5 একর জায়গা আগুনে ক্ষতি হয়ে থাকতে পারে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে এখন চলছে সাজ সাজ রব। 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। এবছর 3 দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কবির জন্মবার্ষিকী পালন করছে শাহজাদপুরবাসী। প্রতিদিন দেশ বিদেশের রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত কাছারি বাড়ি প্রাঙ্গণ। প্রতিনিধি জাকারিয়া মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুর কাছারি বাড়িতে প্রতি বছরই সাড়ম্বরে উদযাপিত হয় কবির জন্মবার্ষিকী। উৎসবে অংশগ্রহণ করতে ইতিমধ্যেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন রবীন্দ্রপ্রেমীরা। এবারের জন্মবার্ষিকী সফলভাবে পালন করতে দিনরাত পরিশ্রম করছেন সবাই। বিশ্বমানের অনুষ্ঠান উপহার দিতে রবীন্দ্র গান, নৃত্য ও নাটকের মহড়া চলছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে। বিগত 3 মাস যাবৎ মহড়া শুরু করেছিলাম, আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। প্রোগ্রামে আমরা এমন কিছু করবার চেষ্টা করি যেন শুধু নাচ বা গান মনে করে দর্শক সেটা উপভোগ করে না চলে যায়, সেখান থেকে যেন তারা কিছু শিখতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র ও সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম। এখন শাহজাদপুর জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। রবীন্দ্রনাথ জাদুঘরে এখানে এখনো রাখা আছে, সেগুলো আমরা দেখব। ওনার এখানে যে সময়গুলো কাটানো হয়েছে এগুলো একটু দেখে আসি, ঘুরে আসি। কৌতূহল থেকেই রবীন্দ্র কাছারি বাড়িতে আমরা একটু এসেছি। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে 3 দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন থাকছে। এই আয়োজন সফল করতে সুসজ্জিত করা হয়েছে কাছারি বাড়ির প্রাঙ্গণ। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র কাছারি বাড়িকে ঢেলে সাজানো হয়েছে, বিশেষ করে লাইটিং ব্যবস্থাপনা এবং পাথয়ে বাগান, মিলনায়তন, জাদুঘর, টিকিট কাউন্টার এবং ঠাকুর কাছারি বাড়ি এবং বকুলতলা এগুলোকে উপস্থাপনযোগ্য করে আমরা রাখছি, যাতে করে 3 দিনব্যাপী অনুষ্ঠানমালাটা সুন্দরভাবে উদযাপিত হয়। বিশ্বকবির 163তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত রবীন্দ্র কাছারি বাড়িতে 25শে বৈশাখ থেকে 3 দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। চলতি মৌসুমে বাম্পার ফলন হয়েছে বোরো ধানের। সরকারের দেয়া প্রণোদনা ও সহযোগিতার পাশাপাশি অনুকূল আবহাওয়া এবং নিজেদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই সফলতা এসেছে বলে জানান কৃষকরা। এরই মধ্যেই শুরু হয়েছে ধান কাটা। প্রতিনিধি আনিস খানের পাঠানো তথ্যচিত্রে রাকিব হাসানের রিপোর্ট। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা বোরো ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচির আওতায় তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের দেয়া হয় উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ ও সার। ফলন বৃদ্ধির লক্ষ্যে মাঠ পর্যায়ে সার্বক্ষণিক তদারকি করেন কৃষি কর্মকর্তারা। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমের কারণেই ধান আবাদে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে গতবারের চেয়ে ধানের ফলন ভালো হয়েছে। জমির সঠিক পরিচর্যার কারণে এবং পোকামাকড় আক্রমণ নেই বললেই চলে, ফলে খুশি কৃষকরা। ফসল ভালো হয়েছে, কৃষকের তাপমাত্রা হয়েছে, ধান খুব ভালো হয়েছে, ক্ষতি হয় নাই। রোদ থাকা ইতিমধ্যে পাকতে শুরু করেছে জমির ধান। কৃষকরা এখন জমি থেকে পাকা ধান কর্তন করে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। কাটা অলরেডি আরম্ভ করে দিয়েছি, ধান কাটতাছি। আবহাওয়া যদি খুব এইরকম ভালো থাকে তাহলে ধান উড়াইতে খুব সুবিধা হবে। বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আগেই সকল জমির পাকা ধান যাতে কৃষকরা ঘরে তুলতে পারেন সে পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগ। কৃষক ধান কাটার জন্য উপযুক্ত একটা আবহাওয়া পাইছে, ওইতে কৃষকও খুশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেলদরের পক্ষ থেকে কৃষককে আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি এবং কৃষককে পরামর্শ দিচ্ছি আবহাওয়া ভালো থাকতে থাকতে জমির ধান কেটে ঘরে তুলতে। ফলন ভালো হলেও ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত কৃষকরা, তাই ধানের ন্যায্য দাম নির্ধারণের পাশাপাশি কৃষকদের কাছ থেকে সরাসরি ধান চাল ক্রয় করতে সরকারের প্রতি দাবি জানান তারা। রাকিব হাসান, মাই টিভি,
ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে বাস পিকআপ সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। যাত্রাবাড়ির ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল আউটগোয়িং ইউটার্ন পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিকআপ ভ্যান চালক বাবুল চিশতি ও কবির হোসেন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাবুল চিশতিকে মৃত ঘোষণা করেন এবং ভোরে চিকিৎসাধীন অবস্থায় কবির হোসেন মারা যান। জানা গেছে, রাতে মাতুয়াইলে একটি পিকআপ ভ্যান ইউটার্ন নিচ্ছিল। তখন যাত্রীবাহী একটি বাস পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি পাশে খাদের পানিতে পড়ে যায়। আর্জেন্টিনাকে 1978 বিশ্বকাপ জেতানো কিংবদন্তি কোচ সিজার লুইস মেনোত্তি মারা গেছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। মৃত্যুকালে মেনোত্তির বয়স হয়েছিল 85 বছর। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। আর্জেন্টিনাকে 1978 সালে প্রথম ফুটবল বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনোত্তি মারা গেছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। মৃত্যুকালে মেনোত্তির বয়স হয়েছিল 85 বছর। 1938 সালে মেসির জন্মশহর রোজারিওতে জন্মেছেন মেনোত্তি। স্ট্রাইকার পজিশনে খেলা মেনোত্তি 1963 থেকে 68 পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে 11 ম্যাচ খেলেছেন। আকাশি সাদার জার্সিতে গোল করেছেন 2টি। পরে কোচিংয়ে যোগ দেন। 37 বছরের কোচিং ক্যারিয়ারে আর্জেন্টিনা ও মেক্সিকো জাতীয় দলের কোচ ছিলেন। এছাড়া বার্সেলোনা সহ 11টি ক্লাবের কোচের ভূমিকা পালন করেন। 1976 সাল থেকে 1983 সাল পর্যন্ত ছিলেন আলবিসেলেস্তাদের কোচ, আর 1991 থেকে 92 সাল পর্যন্ত ছিলেন মেক্সিকো জাতীয় দলের কোচ। আর্জেন্টিনাকে ঘরের মাঠে 1978 সালে বিশ্বকাপ জেতানো মেনোত্তি পরের বছরই অনূর্ধ্ব 20 দলকেও জিতিয়েছেন যুব বিশ্বকাপ। জাপানে 1979 সালে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। গোল্ডেন বল জিতে সেই টুর্নামেন্ট দিয়ে নিজের আগমনের বার্তাও জানিয়েছিলেন ম্যারাডোনা। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন মেনোত্তি, ছিলেন লোকচক্ষুর অন্তরালে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম জানিয়েছে, মৃত্যুর আগে রক্তশূন্যতায় ভুগে প্রায় মাসখানেক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এদিকে মেনোত্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলানি লিখেছেন, ফুটবলের একজন শিক্ষক আমাদের ছেড়ে চলে গেলেন। সেই সব স্নেহের কথার জন্য ধন্যবাদ, যার মাধ্যমে তিনি আমাদের মনে ছাপ রেখে গেছেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্বব্যাপী ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। তাপপ্রবাহের পর রাজধানীতে বৃষ্টি, স্বস্তি ফিরেছে নগর জীবনে। আজ থেকে দেশের 8 বিভাগই বাড়তে পারে ঝড় বৃষ্টি। শেষ মুহূর্তে জমে উঠেছে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচন। উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে সাজ রব। প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।